ডিবি অফিসে গেলে কাকে বেশি পিটাইতো? ছাত্রদলের নেতাকে বেশি পিটাইতো না শিবিরকে বেশি পিটাইতো? এই আন্দোলনের মধ্যে শিবিরের সম্পৃক্ততা এবং শিবিরের সেখানে যে পরিমাণ অ্যাক্টিভ তারা ছিল এবং তারা আন্দোলনে যে পরিমাণ অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করেছে, তারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে, এই কথাগুলোই বারবার এসেছে, সবসময়ের জন্য এসছে। এবং এই এক বছর ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও অনেকবারই সেটা বলেছেন যে শিবিরের কাছে যদি আমরা এটা না পেতাম সহায়তা, তাহলে আমরা এই জায়গাটাই করতে পারতাম না। এবং শিবিরের অনেক নেতাও নানাভাবে এখানে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন এবং একসময় সাদেক কায়েমের কথা বলা হয় যে তারা হচ্ছে সবচেয়ে অগ্রণী ভূমিকায় ছিলেন। আপনার কি মনে হয় আসলেও যে সবার চেয়ে আসলে শিবিরের ভূমিকাটা অগ্রগণ্য ছিল বেশি সেখানে? প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নটা যতটা না পলিটিক্যাল তার থেকে বেশি রোমান্টিক বেশি আর কি। আচ্ছা, যে প্রেমিকা জিজ্ঞেস করে না তুমি আমাকে আসলে কতটুকু ভালোবাসো, তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আসলে যদি বৃষ্টির দিনে এই প্রশ্নটা করে তাহলে বলবেন যে আজকে এই আকাশ জুড়ে যত বৃষ্টি হয়েছে তার থেকে তোমাকে বেশি ভালোবাসি। আপনি যদি এইটা তুষারের মধ্যে জিজ্ঞেস করেন তাহলে বলবেন যে আজকে হিমালয়ের চূড়ায় যত বেশি বরফ আছে তার থেকে তোমাকে বেশি ভালোবাসি। অবদানটা তো কোনো সলিড জিনিস না, এটা কাপ না, আপনি ধরতে পারবেন না। এইটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, এটা তো আপনি নিক্তি দিয়ে মেপে দিতে পারবেন না যে আমি নাসিরকে 200 গ্রাম অবদান আজকে দিয়ে দিলাম, সাদেক কায়েমকে 250 গ্রাম অবদান মেপে দিয়ে দিলাম। অবদানটা যেই মানুষগুলো গত 16 বছর 17 বছর ধরে মানে প্রতিদিন প্রতিক্ষণে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, মিছিল করেছে, শহীদ হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, সবাই এই আন্দোলনের অংশীদার। মোটা দাগে দুইটা অংশীজন আছে। একটা হচ্ছে আমরা যারা রাজনৈতিক দলের কর্মী, আমরা বিভিন্ন ফর্মে গত 16-17 বছর ধরে বলেছি নির্বাচন দেন, ভোট দেন, গণতন্ত্র আসুক, এটা নিয়ে লড়াই করেছি। এবং রাজনৈতিক দলের তো হাজার হাজার নেতাকর্মীরা এই আন্দোলনে শহীদ হয়েছে। আপনার মিথ্যা মামলা হয়েছে 1,34,000-এর মতো, 60 লাখের উপর আসামি, 1 কোটির উপরে মানুষ পলাতক জীবনযাপন করেছে। মোটা দাগে বিএনপি, শিবির, ছাত্রদল, জামাত, হেফাজত সবাই এইটার ভুক্তভোগী ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ দ্বারা বেশি নির্যাতিত কে হইছে, মানে এইটা প্রশ্ন হইতে পারে কিনা। মানে ডিবি অফিসে গেলে কাকে বেশি পিটাইতো? ছাত্রদলের নেতাকে বেশি পিটাইতো না শিবিরকে বেশি পিটাইতো? এইটা তো কোনো প্রশ্ন হইতে পারে না। তো এই জন্য হচ্ছে পলিটিক্যাল কোয়েশ্চেন হচ্ছে সবার অবদান আছে। যারা 16, 17, 18 বছর ধরে লড়াই করেছে, সংগ্রাম করেছে কোনো না কোনো ব্যানারে, তার যেমন অবদান আছে। গত 24শে জুন, জুলাই, আগস্টে যারা আবাবিলের মতো লাখে লাখে নেমে আসছে মাঠে, তাদেরও অবদান আছে। যে মা দুপুরবেলা বাসা থেকে খাবার রান্না করে মিছিলকারী ছেলেদেরকে, বন্ধুদেরকে খাওয়াইছে, তারও অবদান আছে। জানলা থেকে যে বাচ্চাটা পানি ভরে ভরে বোতল দিয়ে দিয়ে মিছিলকারীদের উপরে দিয়েছে পানি খাওয়ার জন্য, তারও অবদান আছে। যে রিক্সাওয়ালা রিক্সায় দাঁড়িয়ে স্যালুট দিয়েছে, তারও অবদান আছে। যে সিএনজি ড্রাইভার লাশ মর্গে নিয়ে গেছে কিন্তু টাকা নেয় নাই, তারও অবদান আছে। অতএব অবদানটা আপনার সামগ্রিক একটা ব্যাপার। আবু সাইদ যেদিন মারা যায়, প্রথম শহীদ যিনি হয়েছিলেন তিনি ছাত্র দলের ছিলেন বা বিএনপির ছিলেন, তিনি বিএনপির কর্মী ছিলেন, পরে সেকেন্ড শহীদ চট্টগ্রামের। কিন্তু আসলে এই ঘটনাগুলি ঠিক জনগণের কাছে সামনে আসেনি। যতটা এসছে আবু সাইদের মৃত্যু, যতটা এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অবস্থান, সকলের অবস্থান, কারণ তাদের চেহারাগুলি আসলে দেখা যেত। তখন তো আপনারা নিষিদ্ধ ছিলেন না বা কিছু ছিলেন না, তখন আপনারা মাঠে কাজ করা ছাত্র নেতা সবাই এবং দলটাও তাই। কেন আপনাদের দেখা যায়নি তখন, সম্মুখ সারিতে কেন দেখা যায়নি? না, বোধহয় আমি বুঝতে পারিনি আপনার কোশ্চেন। আমি কি আবার বলবো? না, আবার বলো। আমি সার্জিস হাসনাত থেকে শুরু করে নামগুলি সহই বলি। না না, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। প্রথমত হচ্ছে আন্দোলনের পুরো জুলাই আগস্টকে 36 দিন যদি আপনি ভাগ করেন তাহলে আন্দোলনের দুইটা লেয়ার। একটি হচ্ছে 15 তারিখ পর্যন্ত একরকম, 16 তারিখ থেকে আরেক রকম। ধরুন এই প্রেক্ষাপট যদি বলি, শুরুতে হচ্ছে আপনি জানেন পবিত্র ঈদুল আজহার আগে 2019 সালের যে কোটা সংস্কারের যে প্রজ্ঞাপন হয়েছিল, যে কোটা থাকবে না, যে পরিপত্রটি জারি হয়েছিল, সেটিকে অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। সেটি ঈদুল আজহার আগে, ঈদুল আজহার আগে 2-3 দিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, শুরুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন হয়েছিল, তারপরে পবিত্র ঈদুল আজহার ছুটি হয়েছিল এবং জুলাইয়ের শুরু থেকে 1 থেকে 2 তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছিল। তখন আমাদের সাথে তখন যাদের সমন্বয়ক, এখন যারা শীর্ষস্থানীয় এই রাজনৈতিক দলের প্রধান, তাদের সাথে আমাদের যখন যোগাযোগ হচ্ছিল তখন তারা বলেছেন যে তারা এবারের এই আন্দোলনকে, অর্থাৎ এই 24-এর এই আন্দোলন, যখন কোটা সংস্কার আন্দোলন চলছে, এটাকে রাজনীতিক
রূপের বাহিরে তারা আন্দোলনটি করতে চায়। সেজন্য তারা আমাদের কাছে প্রস্তাব পাঠিয়েছে বা কৌশল অংশীদারিত্বের ভিত্তিতে যে যারা অপেক্ষাকৃত বিভিন্ন ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারির বাহিরে যে সেকেন্ড লেয়ারে যে লিডারশিপ তারা আন্দোলনে থাকবে, আর ফার্স্ট লেয়ারে যে লিডারশিপগুলো তারা একটু পিছনে থাকবে, মানে যারা পরিচিত তাদের চেহারা তারা আনতে চান নাই। হ্যাঁ, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি মিছিলের পিছনে থাকবে, ঢাকা কলেজের প্রেসিডেন্ট সেক্রেটারি মিছিলের পিছনে থাকবে, অপেক্ষাকৃত যারা ইয়াং তারা মিছিলের কারণ হচ্ছে এটাকে রাজনৈতিক রূপ দিতে চান না। হ্যাঁ, এবং আপনার মনে আছে আমরা 15 তারিখ সংবাদ সম্মেলন করেছি, 11 তারিখে আমরা মিছিল করেছি যে হামলার পরিবর্তে। বিশেষ করে এই আন্দোলনটি চূড়ান্ত রূপ লাভ করেছে বিশেষ করে 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর, বিশেষ করে আপনি জানেন আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা হয়েছিল, এবং সে হামলার প্রতিবাদে 16 তারিখে অবস্থান কর্মসূচি ছিল, প্রত্যেকটি ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। এবং সেই দিন এই 16 তারিখের আন্দোলন থেকে শুরুতে আমরা রংপুরে আবু সাইদ এবং দিনের একটু পরের দিকে চট্টগ্রামের ওয়াসিম আকরাম শহীদ হয়েছিল। সুতরাং আন্দোলনের 15 তারিখের আগে এক ধরনের প্রেক্ষাপট ছিল, 16 তারিখ থেকে আমি সেটাই আপনাকে বলছি। 15 তারিখের পরে আপনারা প্রকাশ্য হয়েছিলেন, প্রকাশ্যেই আপনারা ঘোষণা দিয়েছিলেন এই আন্দোলনের সাথে আপনারা আছেন। তখন তো আর চেহারা গোপন করার কিছু নাই, যেটা রাজনৈতিক না। কিন্তু তারপরে আপনাদের চেহারাটা বা আপনাদের অবস্থানটা, মানে মিডিয়াতে যখন নিউজ কাভারেজ হোক বা যাই হোক না কেন, আপনাদের ঠিক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যতখানি অ্যাক্টিভ ছিলেন বা যতখানি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা আছেন, ছাত্র দলের চেহারাগুলি কি আমরা সেরকম করে দেখেছি? না, আপনি বোধহয় লিডারশিপের জায়গাটা স্পেসিফিক করতে চাচ্ছেন। আচ্ছা, আমার বোধহয় সেখানে প্রথম যে একটা 58 সদস্যের কমিটি করা হয়েছিল সমন্বয়কদের, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 2 জন, বিভিন্ন ছাত্র সংগঠন থেকে 2 জন 3 জন করে এটি সমন্বয় করা হয়েছিল। এবং যারা লিডারশিপ করেছেন তারা তো লিড দিয়েছেন, কিন্তু তাদের তো সেইভাবে বাংলাদেশের ধরুন ছাত্র সংগঠন হিসাবে বলি যেইভাবে হোক তাদের সেভাবে জনসম্পৃক্ততা ছিল না। সেই জন্য রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর উপরে তাদের নির্ভর করতে হয়েছে, এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তারই অংশ। এবং আমরা আপনাকে বলছি, আমরা এই আন্দোলনের লিডারশিপ নিয়ে কোনোভাবে আমরা এরকম ছিল না, আমাদের কাঙ্ক্ষিত জায়গায় ছিল না। বরং যারা লিডারশিপ করেছে তারা অপেক্ষাকৃত আমাদের বয়সে বিশ্ববিদ্যালয়ে আমাদের জুনিয়র, আমরা তাদের লিডারশিপ মেনে আন্দোলনটা করেছি। আমাদের এই জায়গায় কোনো হেজিটেশন নেই। কাঙ্ক্ষিত জায়গাটা কি ছিল? আমরা ধরুন 16 তারিখের পর থেকে, বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 16 তারিখে অর্থাৎ তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি স্পেসিফিক বলেছেন অন্তত 16 তারিখের আবু সাইদ ওয়াসিম 6 জন যে শহীদ হয়েছেন তার পরবর্তী সময়ে তিনি বলেছেন অন্তত এই সরকারের পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নেই। মানে সরকারের পদত্যাগটা তখন আপনাদের কাঙ্ক্ষিত জায়গা মুখ্য ছিল। তখন থেকে 16 তারিখের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি ইউনিটকে আমরা শক্তভাবে কর্মসূচি আকারে প্রতিটি দিন ঘোষণা করেছি, এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতা কর্মী এই আন্দোলনে শহীদ হয়েছে।